আহ, আচ্ছা, সকলকে স্বাগতম। আমরা ম্যাথ পার্টে চলে আসছি, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর আহ, অষ্টম চ্যাপ্টারের ম্যাথ পার্টটা নিয়ে আলোচনা করব। তোমাদের এই চ্যাপ্টারটি একটা প্রমাণ আছে, যেটা ইমবেডমেন্টের দৈর্ঘ্য। সেই ইমবেডমেন্টের দৈর্ঘ্যের যে প্রমাণটা, সেটা কিন্তু আমি তোমাদের পূর্বের ক্লাসে করাইছি। তো ওইটা একটু ভালো করে দেখতে হবে। ওইটা দেখলে আশা করি তোমরা এই ম্যাথটা আশা করি ভালো করে ক্লিয়ার হবে। এখন তোমাদের যদি একটু দেখাই, এটা একটা ক্যান্টিলিভার শীট পাইপ। এটা মাটির নিচে কি করা আছে, ড্রাইভিং করা আছে। এখন মাটির নিচে কতটুকু ড্রাইভ করতে হবে, এটা মূলত এমবেডেড দৈর্ঘ্য, যেটা ডি দ্বারা প্রকাশ করা হয়, এটা তোমাকে বের করতে হবে। এখন এই জায়গায় কিন্তু মাটি আছে, এ পাশেও মাটি আছে, এ পাশেও মাটি আছে। তখন তোমাদের বলছিলাম এই দিক থেকে যদি কোনো প্রেসার আসে বা বল আসে, সেটাকে বলতেছি আমরা অ্যাক্টিভ প্রেসার। এই দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে যদি কোনো প্রেসার বা চাপ আসে, সেটাকে বলবো অ্যাক্টিভ প্রেসার। আর এই দিক থেকে যা আসবে সেগুলো কি আমাদের প্যাসিভ প্রেসার। তাহলে এদিক থেকে আসলে অ্যাক্টিভ, এদিক থেকে আসলে প্যাসিভ। তোমরা ডাইমেনশন দেখতে পারতেছো এইরকম, কিন্তু নট নেসেসারিলি যে এরকমই হইতে হবে, ভিন্নও কিন্তু থাকতে পারবে। এখন তোমাদের যদি বলি, চিত্রটা একটু যদি ডিসক্রাইব করি, এইখানে যেটা বলা আছে, এই যে চাপটা কিন্তু প্রেসার, এই ত্রিভুজ দ্বারা কি বোঝায়, ত্রিভুজ দ্বারা বোঝায় যত গভীরে যাইতেছে, মানে মাটির যত গভীরে তুমি পাইলকে ড্রাইভ করতেছো, এর প্রেসার ততটা বাড়তেছে, অর্থাৎ একটিভ প্রেসার তত বাড়তেছে। ঠিক উল্টা দিকে এই লেভেল পর্যন্ত এটাকে বলে ড্রেজ লাইন, তাই না? এই ড্রেজ লাইনের নিচেও কি আছে, মাটি আছে। আর এইদিকে ফাঁকা স্থান আছে। এখন এই ড্রেজ লাইনের যত গভীরে যাইতে থাকবা, এদিক বরাবর প্যাসিভ প্রেসার যেটা থাকবে, সেটা সেম আছে এই পর্যন্ত। কিন্তু এই লেভেলের পরে, নির্দিষ্ট একটা সময় পরে, তারা গিয়ে কি হবে, এরা মানে সাইন চেঞ্জ করবে, অর্থাৎ প্যাসিভ প্রেসার থেকে অ্যাক্টিভ প্রেসারে রূপান্তর হবে। সো এই দিকে আছে অ্যাক্টিভ প্রেসার, এদিকে আবার কিন্তু প্যাসিভ প্রেসার। সো এইরকম একটা কথাবার্তার ভিতরে বা এইরকম সূত্রের ভিতরে তোমাকে বের করতে হবে, নিম্নের চিত্রানুযায়ী ক্যান্টিলিভার শীট পাইলের জন্য ইমবেডমেন্টের দৈর্ঘ্য ডি নির্ণয় করো। তার মানে এই ডি এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। ডি নির্ণয় করার জন্য কিন্তু একটা স্পেসিফিক ফর্মুলাও আছে, যেটা তোমাদের পূর্বের ক্লাসে আমরা ড্রাইভ করে দেখাইছি কিভাবে ফর্মুলাটা আসে। তোমরা একটু ওইটা দেখে নিবা। আর আমি কিন্তু ওই ফর্মুলাটা এখন সূত্র একদম ডিরেক্ট মুখস্থ লিখবো, এবং পরবর্তীতে আমরা ডাটাগুলো বসাবো। তার আগে ওই ডাটাগুলো যদি ব্যবহার করতে চাই, তার আগে আমাদের একটা কিছু ফর্মুলা আমাদের কি করতে হবে, জানতে হবে, বা ফর্মুলা এখান থেকে ব্যবহার করতে হবে। সো একটু দেখি ফর্মুলাটা আসলে কি, বা এটা কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, প্রথমত এইখান থেকে আমাদের যে বের করতে হবে সেটা হচ্ছে, আমি যদি বলি তোমাকে, এটা যেটা বের করতে হবে সেটাকে বলি আমরা কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ প্রেসার, অর্থাৎ অ্যাক্টিভ প্রেসারের কোএফিসিয়েন্ট বা সহগ, যেটাকে প্রকাশ করা হয় কে এ দ্বারা। আমরা জানি আমরা জানি কে, কে বলতে কি বোঝায় বলো তো? কে লিখছি না, কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ প্রেসার। অর্থাৎ অ্যাক্টিভ প্রেসারের কোএফিসিয়েন্ট কে সমান, এর ফর্মুলাটা হচ্ছে গিয়ে 1 মাইনাস সাইন পাই বাই 1 প্লাস সাইন পাই। তোমরা বলবা ভাই, ফাই বলতে আসলে কি বোঝায়? ফাই বলতে বোঝায় অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বলতে আবার আসলে কি বোঝায়? তোমরা ক্লেম দেখছো না, কাদামাটি, কাদামাটিতে যদি কোনো চাপ দাও, তাহলে দেখবা যে সেটা খুব ইজিলি হচ্ছে কি ড্রাইভ হয়ে যাইতেছে, মানে চোরাবালি টাইপের আর কি। মানে কনসলিডেটেড সয়েল বলে আর কি এটাকে। চোরাবালি মানে, চোরাবালি তোমরা শুনছো, এইরকম টাইপের একটা মাটি। বা তোমরা অনেক ধরনের পুতুল বানায় না ছোটবেলায়, তোমরা দেখছো, মানে মাটির পুতুল। সে মাটির পুতুল তৈরি করার সময় যে কাদাটা ব্যবহার করা হয়, সেটা দেখবা যে চাপ দিলে ইজিলি ড্রাইভ হয়ে যাইতেছে, মানে ঢুকে যাইতেছে। হ্যাঁ, এটাকে বলা হয় কাদামাটি। তো এই কাদামাটির ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন থাকে। আমাদের যদি কাদামাটি হয় আর কি, লেটস সে যদি কাদামাটি হয়, তবে কিন্তু সেটা সংসক্তি প্রবণ মাটি, মানে আঠালো টাইপের হবে। হ্যাঁ, এই জায়গার ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন এক ধরনের হবে, বা অন্য অন্য ক্ষেত্রে এক ধরনের হবে। তো এটার মান 0 হইতে পারে, এটার মান 30 হইতে পারে, এক এক ধরনের মান এটা কিন্তু আমাদের থাকতে পারে। সো এই যে আমাদের বিভিন্ন ধরনের ডাটাগুলো আছে, সেই ডাটাগুলোকে ব্যবহার করে আমরা কি করব, আমরা এই ফর্মুলায় ম্যাথটা আমরা সলভ করব। এখন ইন্টারনাল ফ্রিকশন যেটা আমাদের কাছে আছে ফাই, এটা কিন্তু আরেকটা ডাইমেনশন আছে। সেটা যদি ক্লে সয়েল হয়, সেক্ষেত্রে এই ফাই এর মান সবসময় 0 হবে, যদি ক্লে সয়েল হয় মানে কাদামাটি হয়। আচ্ছা, এটা জাস্ট জাস্ট ফর ইউর ইনফরমেশন। এখন যদি আমরা বলি 1 মাইনাস সাইন ফাই এর মান কত বলো তো? সবসময় ড্রেজ লাইনের উপরের হিসাব নিকাশ করতে হবে। আগে কি করতে হবে, ড্রেজ লাইনের উপরের হিসাব নিকাশ আমরা এখন করব। সো এইখানে যদি ড্রেজ লাইনের উপরের হিসাব নিকাশ করি, তাহলে ফাই এর মান কত তোমরা বলো তো? ফাই এর মান হবে হচ্ছে গিয়ে, থাক বলার দরকার নাই,
আমি বলে দিচ্ছি, তোমরা দেখো কোনো মিস্টেক হইলে বা হচ্ছে না বুঝলে আমাকে কোশ্চেন করবা, হ্যান্ড রেজ করবা, আমি সলভ করে দিব। ফাই এর সমান মান আছে কত? 30 ডিগ্রি দেওয়া আছে, কার উপরে? ড্রেস লাইনের উপরে দেওয়া আছে 30 ডিগ্রি। তার মানে সাইন কত হবে? সাইন 30 ডিগ্রি হবে। সাইন কত? 30 ডিগ্রি। তার নিচে হবে কত? 1 + sin 30 হবে। ঠিক আছে? তো এরকম যদি হয়, এটা যদি ক্যালকুলেশন করো কত আসে একটু দেখি। sin 30 মান তো তোমরা হাফ, সেটা তো অবশ্যই জানো। এখানে যদি করি 1 - sin 30 বাই হচ্ছে কি 1 + sin 30 যদি করো, এটার ভ্যালু আসে 1/3। কি আসে? 1/3। এখন কে বের করছো? কে মানে কি? কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ প্রেসার। এখন অনেক সময় দেখা যেতে পারে কোএফিসিয়েন্ট অফ প্যাসিভ প্রেসারও তো লাগতে পারে, এই দিক থেকে যতটা যাবে। সো এই প্যাসিভ প্রেসারটা আবার কেমনে বের করবা, তাই না? আচ্ছা, প্যাসিভ প্রেসারটা ব্যবহার করার জন্য এটা হবে কেপি তখন। ওকে, কে পি হবে প্যাসিভ প্রেসারের জন্য। ফর্মুলাটা হচ্ছে গিয়ে 1 + sin⁵ বাই 1 - sin⁵। এখন সবসময় মনে রাখবা, যে মানটা এখানে আসে তার উল্টে দিলেই কেপি এর মানটা পাওয়া যাবে, অথবা ফর্মুলাটা মেইন হচ্ছে এইটা, উল্টে যাবে আর কি। তাহলে এখানে সেম ভাবে 1 + sin⁵, sin 30 ডিগ্রি থাকবে উপরে, নিচে থাকবে 1 - sin 30 ডিগ্রি। এটা হিসাব নিকাশ করলে এটা মান আসবে 3। তো এত কিছু যদি ফর্মুলা নাম মুখস্থ করতে চাও, এইটা মান যেটা বের হবে সেটা উল্টাই দিলেই তুমি কেপি এর মানটা পেয়ে যাবা। এখন কয়েকটা ডাটা আমাকে এখান থেকে বের করে ফেলতে হবে। কি করতে হবে? এই ড্রেস লাইনে কি পরিমাণ প্রেসার আছে সেইটা তোমাকে বের করতে হবে। প্রথমত আমাদের লাগবে ড্রেস রেখা বরাবর কার্যকরী চাপ, মানে এই দিক বরাবর এই যে মাটিটা আছে সেই মাটিটা কি পরিমাণ প্রেসার দিচ্ছে, সেটাই মূলত এখানে কিউ। কিউ এর ইউনিট হচ্ছে কেজি/মিটার স্কয়ার, প্রেসারের ইউনিট। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পিএ, ড্রেস লাইনে মাটির চাপের তীব্রতা। অর্থাৎ এই যে তুমি একটা, এইটা হচ্ছে কি একদম ভার্টিক্যালি সেই জায়গায় লোডটা পড়ছে এইরকম। ঠিক আছে? আর এই যে রেখাটা দেখো না, এই রেখাটা বলতে বোঝায় এই ড্রেস লাইনের উপরে এই যে ত্রিভুজটা তুমি দেখতেছো, ত্রিভুজটার এই পর্যন্ত মান কত। অর্থাৎ তীব্রতা তো আস্তে আস্তে বাড়তেছে, ইন্টেন্সিটি তো বাড়তেছে, অর্থাৎ প্রেসার ইন্টেন্সিটি কি আস্তে আস্তে বাড়তেছে। তো ড্রেস লাইন বরাবর ইন্টেন্সিটি কত, সেই পি এর মানটা তোমাকে বের করতে হবে। পি এর অবশ্যই একটা এক্সাক্ট প্রেসার আছে, তবে অন কাইন্ড অফ কিউ এবং পি এ একই জিনিস। কিউ এবং পি এ কি মানে এক হিসেবে, এক কথায় একই জিনিস। তবে পি এ এবং কিউ এক হবে না। কখন হবে না? কিউ এর জায়গায় জাস্ট একটা কে এ, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ প্রেসার আসবে। সো কিউ এবং পি কে ডিফারেন্স করা যাবে কে এ দ্বারা। সেটা কিভাবে করা হয় সেটা একটু পরে আমি দেখাইতেছি তোমাদের। অর্থাৎ তবে মনে রাখবা কিউ এবং পি এ ওয়ান কাইন্ড অফ একই জিনিস, যদি কে এর মান থাকে বা না থাকে। আমরা পরে দেখাচ্ছি বিষয়টা কি। এখন দেখো, আর এ বলতে একটা কথা আছে। আর এ মানে বলতে বোঝায় এই জায়গায় দেখো অনেকগুলো প্রেসার আছে না, প্রেসার আস্তে আস্তে বাড়তেছে কমতেছে, তাই না? এই যে যত প্রেসার আছে সেইটার সামেশন অফ প্রেসার, মানে এইটা একটা নির্দিষ্ট পয়েন্ট বরাবর কাজ করে না, সেইটাকে বলে আর এ। অর্থাৎ যেমন ধরো, আমি যদি তোমাকে বলি যে এই একটা মানে একটা মার্কার আছে, তুমি যদি এইখান থেকে বল প্রেস করো, সাপোজ বলটা কিন্তু এই দিক থেকে আগে প্রেস হবে, তাই না? কিন্তু তুমি যদি একদম মিডল বরাবর প্রেস করো তাহলে কিন্তু মার্কারটা সহজ হবে। ঠিক সেম ভাবে এই যত মাটি আছে সেই সকল মাটির একটা লব্ধি বল আছে, মানে লব্ধি বলের প্রেসার, মানে যে পয়েন্টটা থেকে এই প্রেসারটা কাজ করবে আর কি, একটা এক্সাক্ট প্রেসার, সেই প্রেসারটা কি বলতেছি আমরা? আর এ, লব্ধি চাপ। তো আমি সেটা বোঝাচ্ছি, ড্রেস লাইনের উপরে লব্ধি চাপ হচ্ছে গিয়ে আর এ। আর এ কিন্তু ইউনিটটা কেজি/মিটার। কারণ কি জানো? এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পারতেছো না, এই ত্রিভুজের ক্ষেত্রফলের মানটাই হবে মূলত আর এর মান। আর আর এটা এই ড্রেস লাইনের উপরে একটা সিজি বরাবর কাজ করে। একটা ত্রিভুজের সিজি কি বলতো? ত্রিভুজের সিজি হচ্ছে গিয়ে h/3, অর্থাৎ যত উচ্চতা আছে তার 3/1 ভাগ নিচ থেকে গেলে, আর উপর থেকে আসলে হবে 2h/3। তার নিচ থেকে আসলে কত হবে? উপরের দিকে h/3, উপর থেকে আসলে হবে 2h/3। তার মানে তোমরা বুঝতে পারতেছো এখানে y বার যেটা, সেটার মান হবে h/3। সেটা আমরা ফর্মুলায় একটু পরে শিখবো, বাই দ্য ওয়ে। তাহলে আমরা বুঝলাম যে এখানে কয়েকটা ডাটা আছে, সেই ডাটাগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। এখন কেন ব্যবহার করবো, তাই না? ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে আমাদের কিন্তু ফর্মুলা একটা ছিল, মেইন ফর্মুলা এমবেডেড দৈর্ঘ্য বের করার জন্য। সেই এমবেডেড দৈর্ঘ্যে বের করার জন্য ওই ডাটাগুলো লাগবে, সেজন্য আমরা বের করতেছি। সো এখন ড্রেস লাইনে কিছু ডাটা আমরা বের করি। অতএব ড্রেস লাইনে প্রথমত আমরা কিউ বের করি। কি বের করব? কিউ বের করতে যাচ্ছি। সো এখানে কিউ সমান হবে গামা এইচ। গামা মানে কি বলে দেওয়া আছে না 16 কিলো, এটা কিন্তু আমরা ড্রেস লাইনের উপর হিসাব করব। দেখো গামা এইচ মানে কি জানো?
যত গভীরতা যাইতেছো প্রেসার তত বাড়তেছে, এটা কিন্তু অল্পের দাগ পানির মতো। তবে যদি এবার এখানে ওয়াটার লেভেল থাকতো বা অন্য ফিগার থাকতো তাহলে কিন্তু আবার ভিন্ন হইতো, যদি এটা আমি এখন তোমাকে বলতেছি না। তো নিচ থেকে যত যাইবা তত কি প্রেসার বাড়তেছে, সেই কারণে এটার মান হবে কি, তো গামা এইচ। গামার মান কত, 16। আর এইচ এর মান কত বলো তো? এইচ তোমাকে বলে দিচ্ছি না এখানে 5 মিটার, তাহলে এখানে কত হবে, 5 মিটার হবে। বইতে কিন্তু একটু ভুল আছে, ঠিক আছে, বইতে কিন্তু ভুল আছে। আমি যেভাবে করাচ্ছি সেটা হচ্ছে রাইট, এইভাবে তোমরা করবা। ওকে, তাহলে 16 × 5 করলে আসে মনে হয় যে 80, তাই না? হ্যাঁ, 80, এইটার ইউনিট হবে কেজি পার মিটার স্কোয়ার। গামার ইউনিট কি, কেজি পার মিটার কিউব, আর এই পাশে আছে মিটার, তাহলে নিচের মিটার কিউব আর উপরে আছে মিটার, তাহলে একটা কাটা গেলে কেজি পার মিটার স্কোয়ার ইউনিট করে থাকে। এরপরে আমি তোমাদের যেটা দেখতে চাই সেটা হচ্ছে, আগেই বলছিলাম তোমাদের, এরপরে লাগবে তোমাদের পিএ। তোমাদের বলছিলাম কিউ আর পিএ ইজ অন কাইন্ড অফ সেম, বাট দ্য ডিফারেন্স ইজ কে। অর্থাৎ কে একটা টার্মস এখানে আসবে, তাহলেই বাকিগুলো সব মোটামুটি সেমই থাকবে আর কি, কোনো ভিন্নতা নাই। তো আমি যদি লিখতে চাই সেক্ষেত্রে পিএ সমান হবে কে এ গামা এইচ, অর্থাৎ শুধুমাত্র কে এটা চলে আসবে। কে এর মান কত পাইছি এখানে, 1/3, ইন্টু গামার মান কত পাইছি, 16 × 5। তো এটার যদি আমি করি, ক্যালকুলেটরে যদি আমি একটু করি, 1/3 ইন্টু 16 ইন্টু 5, এইটার ভ্যালু আসবে 26.67 লিখে, হ্যাঁ 67। এটার ইউনিট হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সেম লাইক দ্যাট, কে এর তো কোনো ইউনিট নাই, যেটা একটা কোএফিসিয়েন্ট বা সহগ, তার মানে এর কোনো ইউনিট নাই। তো পি এর মানও বের করছো, বাকি রয়েছে কি আমাদের, আমাদের লব্ধি চাপ না। লব্ধি চাপের যে মানটা হবে সেটা কি মান হবে, এই ত্রিভুজ এখানে যুক্ত রয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। আর এইটুকুর মান কত বলো তো, পি এ না? আর উচ্চতা কত, 5, তার মানে কি হবে, হাফ ইন্টু পি এ ইন্টু এইচ, তাই না? তাহলে আর এর মান কি হবে বলতো, আর এর মান হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত এখানে, পি এ। উচ্চতা কত এখানে, এইচ বা 5। তাহলে এখানে যদি লিখি আমি, হাফ ইন্টু পি এর মান কত পাইছি এখান থেকে, 26.67, ইন্টু এইচ এর মান কত এখানে, 5 মিটার না, এখানে লিখবা 5। তাহলে এটার ভ্যালু আসে কত দেখি একটু, হাফ ইন্টু 26.67 ইন্টু হচ্ছে গিয়ে 5। এটার ভ্যালু এখানে আসে 66.68। এটা আসবে কিসের ইউনিটে বলতো, কেজি পার মিটার না? কারণ কি বলতো, কেজি পার মিটার স্কোয়ার ছিল এটা, কিন্তু এখন কি কেজি পার মিটার স্কোয়ার থাকবে? থাকবে না, কারণ আরো একটা এইচ চলে আসতেছে। তার মানে মিটার স্কোয়ার থেকে একটা মিটার আরো কাটা যাবে, তার মানে হইতেছে কেজি পার মিটার। আচ্ছা, তাহলে আর এর মানটাও তুমি পেয়ে গেছো। তো আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওয়াই বার। তো ওয়াই বার কিন্তু তোমরা মুখোমুখি করতে পারো। এইটুকুর মান আগেই তোমাকে বলছি না, টোটাল যদি এইচ হয় তাহলে এইটুকুর মান হবে কত, এইচ/3, বা 3/1 তার মানে এটা হবে এইচ/3। এইচ এর মান কত, 5 মিটার, নিচে হবে 3 মিটার। তো 5/3 যদি আমরা ভাগ করি, এইটার ভ্যালু আসে 1.67 মিটার আসে। সব ডাটা আমরা পেয়ে গেছি। এই চারটা ডাটা তোমার কি করতে হবে, আগে বের করে নিতে হবে। এই চারটা ডাটা বের করে আমরা কি করব, ডিরেক্ট ফর্মুলা বসাবো। ইমবেডেড দৈর্ঘ্য, অতএব ইমবেডেড দৈর্ঘ্যের, বেডেড দৈর্ঘ্যের, ইমবেডেড দৈর্ঘ্য বের করতে বলছে তোমার কিন্তু, তাই না? ইমবেডেড দৈর্ঘ্য ডি নয়। ডি নির্ণয় কিভাবে করবা, একটা এক্সাক্ট ফর্মুলা আছে। হ্যাঁ, যদিও আমি আমি যখন মনে মনে নাই, তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবা। আমি মনে রাখলে না রাখলে কিন্তু সমস্যা নেই, কারণ আমি তো পরীক্ষা দিব না, পরীক্ষা দিবা হচ্ছে তোমরা। হ্যাঁ, মনে রাখতে হবে তোমাদের, আমি রেখে লিখলেও সমস্যা নেই। আচ্ছা, এইটা হবে ডি স্কোয়ার 4c - q, 4c - q, আর হচ্ছে, আর হবে হচ্ছে গিয়ে -2d/a। এটা কিন্তু তোমাদের প্রমাণ দেখাইছি গতকাল কিভাবে আসছে। তারপরে মাইনাস, মাইনাস হবে আর এ, উপরে থাকবে আর এ, আর এ 12cy প্লাস আর এ, 12cy বার প্লাস হচ্ছে আর এ, প্লাস আর এ, আর নিচে থাকতেছে 2c প্লাস কিউ, প্লাস কিউ সমান হচ্ছে 0। এখান থেকে তোমাকে কি করতে হবে, ডি এর মানটা তোমাকে বের করতে হবে। কি করতে হবে, ডি এর মানটা বের করতে হবে। সো ডি এর মানটা কেমনে বের করা যায় একটু দেখার চেষ্টা করি তাহলে। আচ্ছা, ফর্মুলাটা ঠিক আছে, মানে ডি স্কোয়ার 4c - q -2d আর এ, আর এ 12cy বার প্লাস আর এ বাই 2 ইন্টু সি প্লাস কিউ সমান হচ্ছে 0। এখান থেকে ডি এর মানটা আমরা বের করতে চাই। তো ডি স্কোয়ারটাকে একটু রেখে দিলাম। 4 ইন্টু সি এর মান কত বলো তো,
সি এর মান এখন কিন্তু সি এর মান হবে এইটা, বুঝছো? সি এর মান কিন্তু হবে এইটা, ঠিক আছে? তো সি এর মান কত পাইছে এখানে 50, মাইনাস কিউ এর মান লাগবে তোমাকে, তাই না? কিউ এর মান কোথায় পাইলা? এই যে কিউ এর মান পাইছো, তাই না? 80 পাইছো, 80 মাইনাস 2d, ডি এর মান তো আমরা বের করবো, ডিটাকে রেখে দিব, ইনটু আর এ লাগবে, আর এর মান কত পাইছি আমরা 66.68, মাইনাস আর এ কোথায় গেল, এই যে ও আর এ আবার চলে আসছে, তো আর এর মান 66.68 ইনটু 12, সি এর মান কত বলো তো? সি এর মান 50, এই সি এর মান, আর ওয়াই বারের মান কত 1.67, প্লাস আর এ, আর এ কোথায়, এই যে 66.68, ঠিক আছে? আচ্ছা নিচে এই পর্যন্তই শেষ। আর নিচে হবে 2c, সি এর মান কত পাইছিলাম আমরা 50 পাইছিলাম, প্লাস কিউ, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 80, সমান হচ্ছে 0। এইখান থেকে ডি এর মানটা বের করতে হবে। এখন ডি এর মানটা তোমরা কেমনে বের করবা? তোমরা যে কাজটা করবা, সলভ ফাংশন করবা। কি করবা? সলভ ফাংশন করবা। এখন সলভ ফাংশন কেমনে করে সেটাও তো তোমার জানতে হবে, তাই না? তো আমি দেখাই কিভাবে সলভ ফাংশন করে। আমার কাছে 991ex আছে, তোমার কাছে যে ক্যালকুলেটরই থাকে সবসময় চেষ্টা করবা যেটা সলভ ফাংশন করা যায় এরকম একটা ক্যালকুলেটর কিনে নেওয়ার জন্য, হ্যাঁ? 991ex হইতে পারে, 991es হইতে পারে, 991es2 হইতে পারে, সিডাব্লিউ হইতে পারে, ইভেন তোমার 991 এর একটা লোকাল একটা ক্যালকুলেটর পাওয়া যায় 500 টাকা দামের নর্মাল ক্যালকুলেটর, ওইটা তো তোমার মাস্ট থাকতেই হবে, মানে সিডাব্লিউ হলে তো বেটার। আর এইটা তো তুমি পাবা না এখন, এই ক্যালকুলেটর আমার কাছে যেটা আছে এটা বর্তমানে অ্যাভেলেবল না। সব থেকে বেটার হইতো আমি যেটা মাত্র দেখাচ্ছি, এই ক্যালকুলেটর যদি তোমার কাছে থাকতো সব থেকে ভালো হইতো, তো এটা এখন মার্কেট আউট আর কি। তো সিডাব্লিউ নিতে পারো, 991 ইএস বা ইএস2 নিতে পারো, বা ইএস প্লাস যেটাকে বলে, হ্যাঁ? অথবা তোমরা 500 টাকা দামের একটা নর্মাল কেসিওর একটা ই কপি পাওয়া যায়, কি বলে, কপি প্রোডাক্ট পাওয়া যায়, সেটাও নিতে পারো, সমস্যা নেই। তো ডি এখন সূত্র মনে রাখবা, ডি স্কোয়ার 4c মাইনাস কিউ। এখন ডি এর জায়গায় যে জায়গায় দেখবা সেখানে এই যে এক্স আছে না, সেই এক্সটাকে দেখবা, রাখবা আর কি। ডি যে জায়গায় দেখবা এক্স এর মান রাখবা। আচ্ছা কি করবা তাহলে? তাহলে প্রথম আছে ডি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার দিবা, ঠিক আছে? এই যে এক্স স্কোয়ার, তারপরে দিবা গুণ কত, 4 সি ছিল, সি এর মান ছিল 50, তারপরে দিবা মাইনাস 80, ওকে? তারপরে দিবা মাইনাস 2 ডি এর জায়গায় বসাবা এক্স, তারপরে ইনটু দিবা 66.68, ওকে? তারপরে মাইনাস দিবা, উপরে ছিল 66.68 আর ছিল 12, ইনটু সি এর মান ছিল 50, ইনটু ছিল 1.67 ওয়াই বার যেটা, প্লাস 66.68, আর নিচে দিবা হচ্ছে গিয়ে 2 × 50, কি কোথায় বললাম, নিচে দিবা হচ্ছে গিয়ে 2 × 50 প্লাস 80, সমান হচ্ছে কি, এখন এই জায়গায় দেখো সলভ ফাংশন করতে হলে যা দেওয়া আছে সবকিছু লিখবা। উপরে দেখো আলফা লেখা আছে, দেখছো পিঙ্ক কালার লেখা, তো পিঙ্ক কালার যেখানে যেখানে আছে দেখুন ভিতরে কিন্তু অনেক ছোট ছোট ওই যে পিঙ্ক কালার লেখা আছে ভিতরে বাটনের ভিতরে, তো ওই আলফা টিপ দিলে পিঙ্ক কালার আসবে, আর ওই যে শিফট হলুদ কালার দেখতেছো ওই শিফট হলুদ কালার দিলে হলুদ কালার আসবে। তো আমার লাগবে ওই যে সমান চিহ্ন উঠানো, তাহলে আলফা দিব, সমান দিব, তারপরে শূন্য দিব, তাই না? এখন তোমরা যখন ম্যাথ করবা তোমরা এখন এই জায়গায় উঠেই তোমরা কি করো, সলভ করো, মানে সলভ ফাংশনে দাও। কিন্তু এটা করা যাবে না, কি করতে হবে, এইটাকে একদম পুনরায় প্রথম থেকে আবার চেক দিয়ে আসতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় ভুল হবে। কি করবা জানো, একদম প্রথম থেকে চেক দিয়ে আসবা দ্বিতীয়বার, মানে সময় একটু 5 মিনিট বেশি লাগলেও এটা তোমাকে একুরেট ম্যাথ করতে অনেক সময় হেল্প করবে। তার মানে আমি একটু আবার চেক করতেছি, এক্স স্কোয়ার প্লাস 4c মাইনাস কিউ মাইনাস 2d 66.68 মাইনাস 66.68 ইন্টু 12 ইন্টু 50 ইন্টু 1.67 প্লাস 66.68, নিচে থাকবে হচ্ছে গিয়ে 2 × 50 প্লাস 80, আর সামনে ইকুয়াল টু 0। এখন সলভ ফাংশন কেমনে করবা, শিফট দিবা, কি করবো এখানে শিফট দিবা, শিফট দেওয়ার পরে এই যে ক্যালকে দিবা। এখন দেখো এক্স সমান সামথিং কিছু চলে আসছে, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে লিমিট বসাইয়া দেওয়া, মানে ওকে তোমাকে লিমিট সেট করে দিতে হবে কতর ভিতরে হিসাব নিকাশ করবে। তুমি যদি এখনো 1 লক্ষ দাও, হ্যাঁ, ডি এর মান কিন্তু 1 লক্ষ মিটার হইতে পারে না, হইতে পারে? ডি এর মান সাধারণ কত হইতে পারে, এটা তোমার একটা এক্সাম্পশন থাকতে হবে যে কত হইতে পারে এখানে। সবসময় খেয়াল রাখতে হবে যে ডি এর মানটা সাধারণত 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম মিটার হইতে পারে। এখন কিন্তু 50,000 হইতে পারে না। তার মানে তোমাকে একটা লিমিট বসাই দিতে হবে যে ওই ক্যালকুলেটর হিসাব নিকাশ করবে যে এই লিমিটের ভিতরে আমাকে ক্যালকুলেটর সলভ করতে হবে। আর এইখানে দেখো কিন্তু ডি স্কোয়ার ছিল, অর্থাৎ কোনো একটা মুখ্য সহগের, মানে মুখ্য চলকের সহগ যত থাকবে
অ্যান্সার ঠিক ততটাই আসবে। আমি কথাটা বুঝাইতে পারিনি। ধরো এখানে ডি এর উপর এক্স এর উপর স্কয়ার আছে, তার মানে এক্স এর মান এখানে দুইটা আসবে। হ্যাঁ, এটা দ্বিঘাত সমীকরণ একটা খুবই বেসিক কনসেপ্ট। তো এখানে দুইটা আসবে, কিন্তু তুমি কোনটাকে নিবা? যেটা ভ্যালিড সেটাকে নিতে হবে। তো আমি তোমাকে বলতেছি এইটার লিমিট কত বসাবে তাহলে? 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভিতরে একটা যদি বসাও তাইলে দেখা যায় যে একটা মান পাওয়া যাবে। তো এইটাই হচ্ছে একুরেট মান। দেখো আমি যদি বসাই 10 বসাই, লেটস সে 10 বসাইলাম, তাইলে দুইবার ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপর একটু সময় নিবে হয়তোবা। দেখো মান কিন্তু চলে আসছে 2.45। এটা কিন্তু প্লাস মান, তার মানে এই মানটা কিন্তু ঠিক আছে। 2.45 মিটার, এটা তোমার কাছে কি মনে হয়? এটা সঠিক হইতে পারে। কিন্তু তুমি যদি এখানে লিমিট ভুল বসাও, তাইলে অনেক সময় দেখা যেতে পারে মানে মান উল্টা চলে আসতেছে। কিরকম আমি তোমাদের দেখাই। এখন ধরো শিফট ক্যালক, এই যে মানটা তুমি আগে কিন্তু 10 বসাইছিলা, এখন তুমি ধরো কি করবা, এখন লিমিট ধরবা ধরো 0.005। হ্যাঁ, মানে ও লিমিট তুমি ধরে নিচ্ছ 0.005 হইলে কত হইতে পারে। তখন যদি তুমি এখানে ডাবল ইকুয়াল দাও, তাইলে দেখো একটা মান আসে -1.34। তোমাকে বলছিলাম না এক্স এর দুইটা মান আসা সম্ভব। যদি এক্স এর উপরে কিউব থাকতো তাহলে তিনটা মান আসতে পারতো। যেহেতু দুইটা আসছে তার মানে প্রথম পার্ট আসছে 2.45 আর একটা আসে -1.34। তো দূরত্ব কি বা দৈর্ঘ্য কি, এমবেডেড দৈর্ঘ্য কি মাইনাস হইতে পারে? হইতে কিন্তু পারে না। সেজন্য এই মানটা ভ্যালিড না বা গ্রহণযোগ্য না। তাহলে গ্রহণযোগ্য কোনটা? লিমিট ধরবা যদি, এখন আমি আগে 10 বসাই দিলাম, এখন যদি আমি 8 বসাই তাইলে দেখবে অ্যান্সার একই আসবে। দেখো, এই দেখো সেম আসছে। দেখছো? তো এইরকম ভাবে তোমার কি করতে হবে? লিমিটটা সেট আপ করে অ্যান্সার সলভ করে নিয়ে আসতে হবে। সেখানে ডি এর মানটা তাহলে আসছে কত আমাদের? 2.45। আমাদের ম্যাথ কিন্তু এখনো শেষ হয় নাই। যে মানটা আছে সেই মানটাকে 30% বাড়াই ধরতে হবে। কেন ধরতে হবে? কারণ সেফটির জন্য। তুমি যদি যে মানটা আছে সেইটাই ধরো তাহলে দেখবো যে এটাকে ওভার টার্নিং হয়ে উল্টে পড়ে যেতে পারে, মানে মানে ফেইল হইতে পারে। সেজন্য এই যে মানই আছে তার 30% বাড়াই ধরতে হবে। 30%, অর্থাৎ 30% বৃদ্ধি করে পাই 30% যদি বাড়াও তাহলে কি হয় বলো তো? তুমি দুই ভাবে এটা লিখতে পারো। মানে 30% বাড়াইলে তুমি বি সমান দুই ভাবে লিখতে পারো। একটা সমান লিখতে পারো হচ্ছে 30% বাড়াবা, কার 30%? যেটা দেওয়া আছে ডি তার 30%। তার মানে হবে 2.45 প্লাস 2.45 ইন্টু 30% মানে কি জানো? 30/100 না? 30% বলা থাকবে, 30/100 করতে হবে। তো এটার অ্যান্সার আসে 2.45 প্লাস 2.45 ইন্টু 10, না সরি 30, 30/100, 30/100 করলে আসে 3.185 মিটার। তবে এটা আবার আরেক ভাবেও করা যায়। তুমি যদি 45 প্লাস সরি গুণ যদি করো 1.3 তাইলেও হবে। মানে 30% বাড়াইলে দিবা 1.3, যদি 40% বাড়ায় তাহলে দিবা 0.1.4। যত পার্সেন্ট বাড়াবে তখন দিবা কত? 1.4 দিবা, 5 দিবা, 6 দিবা। যদি বলে 200%, এটা যদি এখানে কথার মানে যদি অ্যাজাম্পশনের ব্যাপার না, যদি ধরো হচ্ছে 200% বাড়াইছে, তোমাদের ইভ্যালির নাম শুনছো না? আহ, মানে ইভ্যালি তো শুনছো তোমরা, ওই যে লট মানে বাইক টেক দিত আর কি কম দামে, তাই না? আগে তারা টাকা নিয়ে রাইখা দিত, পরে হচ্ছে গিয়ে পরে লাস্টে গিয়ে তো ইভেলের যে চেয়ারম্যান সে হচ্ছে গিয়ে জেলে আছে বর্তমানে। সো ওই যে টাকা পয়সা দিত না আর কি, তখন ওই যে অফার দেখছো কি 200% অফার, মানে 200% ডিসকাউন্ট। মানে একটা প্রোডাক্টে 200% ডিসকাউন্ট কিভাবে হয়, তাই না? সো এটা কিন্তু ক্যালকুলেশন আছে 200% কেমনে হয়। সো এখানে এরকম যদি 200% যদি বলে, ধরো 200% বাড়াইতে হবে, তাইলে 200% বাড়াইলে এখানে লিখবা 2 লিখবা। ঠিক আছে? সো 200% বাড়াইলে কত লিখবে এখানে? যদি বলে 30% বাড়াবা, হ্যাঁ, 30% বাড়াইলে মানে 1.3 হয়েছে। যদি বলে 200% বাড়াবা তখন হবে 3, 1 প্লাস 2 হবে। যদি 200% এর কথা বাদ দাও, ওটা তো হইতেই পারে না এখানে। 30% বাড়াইলে 3, 40% বাড়াইলে 4, যাই থাকুক অ্যান্সার দেখবো একই চলে আসছে, 3.185 মিটার। এইটাই হচ্ছে মূলত এর অ্যান্সার। বুঝা গেছে? এইটা হচ্ছে তোমার ইমবেডেড দৈর্ঘ্যের ম্যাথ। সমস্যা আছে? আশা করি প্রবলেম থাকার কথা না। পারবা, আশা করি ইজি আছে। আর বাকি আরো কয়েকটা ম্যাথ আছে সেম কোয়ালিটির, তোমাদের বইতে অনেক সময় এই কিউ এবং সরি কিউ এবং পি অনেক সময় একই রকম দেখা দেওয়া আছে, অনেক কয়েকটা দুইটা ম্যাথে। এই দুটো কিন্তু ভুল আছে। আমি যেভাবে করাইছি কিউ আলাদাভাবে লিখবা, পি আলাদাভাবে করবা। হ্যাঁ, যা আছে যদি মিলেও যায় যাক, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু যেটা আছে সেইভাবে, আমি যেভাবে করাইছি সেইভাবে করবো। বইতে কিন্তু ভুল আছে, বি কেয়ারফুল। হ্যাঁ, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। ওকে, তো এটা ছিল আমাদের মোটামুটি
তো ঠিক আছে, দেখি কারা যুক্ত আছো।